এমপি ছিলেন, অর্থাৎ পার্লামেন্টের সক্রিয় মেম্বার ছিলেন। 15 আবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সেই সেলিমই আসছেন। এতদিন বা দীর্ঘদিন থাকার পরেও তিনি মুসলমানদের নিয়ে কিছু ভাবেননি, অথচ মুর্শিদাবাদ একটি মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে কেন আসলেন? বলা হয় পশ্চিমবাংলায় যে কংগ্রেস হচ্ছে একটা সুপ্ত সাম্প্রদায়িক দল এবং সিপিএম পার্টি হচ্ছে একটা কৌশলী সাম্প্রদায়িক দল, আর তৃণমূল হচ্ছে একটা সূক্ষ্ম সাম্প্রদায়িক দল। তো সিপিএম যে কৌশলী সাম্প্রদায়িক, তার অনেক ঘটনা, অনেক প্রমাণ, অনেক জিনিস জনগণ সেটা বুঝে ফেলেছেন। এখন সেই কৌশলী সাম্প্রদায়িকতারই একটা নতুন রূপ বা নতুন বহিঃপ্রকাশ হচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মতো একটা জায়গাতে সিপিএম পার্টি তার সাধারণ সম্পাদককে পাঠিয়েছেন। কারণ সাধারণ সম্পাদক এর আগে এমএলএ ছিলেন, রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন, লোকসভার এমপি ছিলেন, রাজ্যসভার এমপি ছিলেন। তিনি কোথাও সেখানে যেতে পারেননি বা তাকে পাঠানো হয়নি। মুর্শিদাবাদে পাঠানোর একটি কারণ যে মুর্শিদাবাদ লোকসভার অধিকাংশ ভোটার ধর্মীয় পরিচয়ে মুসলিম, হয়তো তার নামটাও মোহাম্মদ সেলিম, এইটুকুকে অপব্যবহার করে তার প্রতি হয়তো কিছুটা সহানুভূতি আসতে পারে, সেই ভাবনা থেকে তাকে পাঠানো। এটাও এক ধরনের সেই কৌশলী সাম্প্রদায়িকতারই বহিঃপ্রকাশ। কিন্তু আমরা দেখছি যে সিপিএম ম্যানিফেস্টোয় সমকামিতাকে বৈধ হিসেবে দেখাতে চাইছে পার্লামেন্টে ক্ষমতা, এটা কি বলবেন? সিপিএম পার্টি ভারতের ক্ষেত্রে দেখলে প্রথম থেকেই ব্রাহ্মণ্যবাদী দল। দ্বিতীয়ত সিপিএম পার্টি আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখা যায় যে 77 সালের পরে যখন তার ক্ষমতা এলো তখন থেকে পশ্চিমবাংলার এই সিপিএম পার্টির নেতৃত্বে যারা এসছেন তারা প্রত্যেকেই মুসলিম বিদ্বেষী, এবং এই যে মুসলিম বিদ্বেষের প্রকাশ এবং তারা যে ব্রাহ্মণ্যবাদী তা ভারতীয় প্রেক্ষাপটে এবং রাজ্যের প্রেক্ষাপটেও সব জায়গাতে সেটা স্পষ্ট হয়েছে। এখানে দর্শনগতভাবে যদি বলা যায় তাহলে বলতে হবে যে সিপিএমেরা যে আদর্শে বিশ্বাস করে সেটা মনে করে যে এখানে ন্যায় অন্যায় ভালো মন্দ নীতিনৈতিকতার কোনো বালাই নেই। তারা মনে করে এই সমস্ত কথাগুলো বুর্জীয় দর্শন থেকে এসছে, ফলে তাদের স্বার্থে যেটা ভালো সেটাই ন্যায়, তাদের স্বার্থের বিপক্ষে যেটা সেটাই অন্যায়, এই ভাবনা থেকে তারা এটা করে। এবং যে সমকামিতা সম্পর্কে তাদের দর্শনে কোনো আপত্তি নেই। এখন তারা যেটা করেছে সেটা হচ্ছে যে সিপিএমের এতটাই দৈন্যদশা, সিপিএম ভোটের ক্ষেত্রে একটা ভোট পাওয়ার জন্য এতটা মরিয়া যে ভারতের যারা ভোটার তাদের মধ্যে হয়তো 0.2% কি 0.3% আছে সমকামী। ওই 0.2% 3% সমকামীদের ভোটটা পাওয়ার জন্যই তাদেরকে এটা করতে হয়েছে। এটা হচ্ছে বাস্তব অবস্থা। দ্বিতীয়ত যদি আরও চিন্তা ভাবনা করা যায় যে সিপিআইএমের প্রথম সর্বভারতীয় সাধারণ সম্পাদক 77 সালে তিনি লিখিতভাবে পদত্যাগপত্র যখন প্রকাশ করেন, তাতে সেই লিখিতভাবে যে পদত্যাগপত্র দিয়েছিল তাতে স্পষ্ট করে পর 10টা পয়েন্ট বলেছিল। সেই 10টা পয়েন্টের 1 নম্বর পয়েন্ট ছিল যে সিপিআইএম পার্টি তার নেতৃত্ব আরএসের সাথে সহযোগিতা করে তাদের ভাবনা দ্বারা প্রভাবিত হয়ে কাজকর্ম করছে। আমি কিছুতেই আমার দলকে সেটা বোঝাতে পারিনি, ফলে বাধ্য হয়ে আমি পদত্যাগ করছি, এটা বলেছিল। পরবর্তীকালে 1986 সালে যখন শাহবানুর মামলা নিয়ে গোটা দেশ তোলপাড়, তখন শাহবানুর মামলার পক্ষে অর্থাৎ কোরআন শরীফের আইনকে পরিবর্তন করার পক্ষে সিপিআইএম জোরালো আন্দোলন গড়ে তুলেছিল। এবং সেই সময় তারা সরাসরি বলেছিল যে আমরা ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে। আজকে সিপিএমের বন্ধুদের জিজ্ঞেস করুন, আজকে সরাসরি মোহাম্মদ সেলিমকে জিজ্ঞেস করুন যে আপনি ডাইরেক্টলি বলুন যে আপনি এবং আপনার দল ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে না বিপক্ষে। মোদী সরকার তো বলছে যে আগামীতেই আমরা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবো, তো তাহলে আপনারা কি করবেন তখন এটা বলুন। যখন শাহবানুর মামলা নিয়ে গোটা দেশ তেলপাড়, তখন সিপিএম প্রচুর তথ্য আছে যে হিন্দু মেয়েদেরকে মুসলিম সাজিয়ে বাজার থেকে বোরখা কিনে, পার্টির টাকা দিয়ে বোরখা কিনে তাদেরকে মুসলিম মেয়ে সাজিয়ে ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে, শাহবানুর মামলার পক্ষে তারা আন্দোলন করে লড়াই করেছিল। এবং এরপরে এই যে বাবরি মসজিদের কথা বারবার আসে, তো বাবরি মসজিদের ক্ষেত্রে সিপিএমের আগাগোড়া অত্যন্ত স্পষ্ট অবস্থান।
তারা কোনো দিন কখনো কোনোভাবে বলেনি যে বাবরি মসজিদকে ভাঙা যাবে না, বাবরি মসজিদ থাকবে। যা স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, সে নতুন জায়গা আছে। ভারতের জায়গার অভাব নেই। তারা বারবারই বলে এসছে, একবারই বলে এসছে যে বাবরি মসজিদের জায়গাতে একটা বিশ্ববিদ্যালয় করলে ভালো হয়, একটা হসপিটাল করলে ভালো হয়। তার মানে এটা প্রমাণ করে যে সিপিআইএম পার্টি বাবরি মসজিদ ভাঙার পক্ষেই ছিল। বর্তমানে যে দল ক্ষমতায় আছে সেই দলের যে আসন্ন লোকসভা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী আবু তাহের খান, তিনি বিগত 5 বছর এমপি পদে ছিলেন এবং আমরা জনগণের মুখোমুখি যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে গিয়ে আমরা দেখেছি শুধু লাইট বাদে আর কিছু উন্নয়ন করেনি এই কথা বলছেন। কিন্তু পুনরায় তিনি আবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন এবং তিনি অনেক কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই বিষয় নিয়ে কি বলবেন? আমাদের দেশের যে সংসদীয় গণতন্ত্র, সেই সংসদীয় গণতন্ত্রে অন্ততপক্ষে বড় দলগুলো, কোনো দল প্রতিশ্রুতি রাখে না, কোনো নেতা প্রতিশ্রুতি রাখে না। নির্বাচন স্তরে যা বলে তা বলার জন্য বলে, ফলে সেটা শুধুমাত্র আবু তাহের, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, আবার সেলিমের প্রশ্ন নয়। আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটা ত্রুটি যে তারা ইশতেহারে যা বলে সেইটা যদি পরবর্তীকালে জনপ্রতিনিধি হওয়ার পরে বা সরকার যাওয়ার পরে না মানে, সেটা আইনত অপরাধ। সেই ব্যবস্থাটা আমাদের এখানে নেই। এবং নির্বাচনে আমরা গিয়ে এখন জনগণের সামনে যা বলছি সেটাকেও ধরতে হবে আমাদের প্রতিশ্রুতি হিসাবে। যদি আমি জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হই, তারপরে যদি আমি সেটা না মানি, তাহলে আমিও সে আইন অপরাধ করছি, সে আইনটাও নেই। তার জন্য কোনো দলই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালন করে না। আবু তাহেরের ক্ষেত্রে কথা হচ্ছে, আমি যতটুকু এলাকায় ঘুরে দেখলাম, আবু তাহেরকে লোকেরা বলছে, যেটা আমার বলতে খুব খারাপ লাগছে কিন্তু কথাটা বলতে হয়, জনগণ বলছে যে আবু তাহের হচ্ছে একটা অপদার্থ।